রবিন এবং জ্যোতির বিয়ে হয়েছে আজ 4 বছর। রবিনের পরিবারে কেউ নেই, তাই রবিন এবং জ্যোতি বিয়ের পর থেকেই জ্যোতির মা মিঠু দেবী, বাবা অশোক বাবু এবং ছোট বোন রিয়ার সঙ্গে থাকে। ঘর জামাই রবি সবসময় একটু চাপেই থাকে। বউকে কিছু বলতে গেলেই ছোট শালি এসে বউয়ের সাইড নেয় এবং তাকে চুপ করে যেতে হয়। এমনই একদিন রবিন অফিস যাওয়ার আগে স্নান করছিল। জ্যোতি ঘরের ভেতরে এসে দেখে বিছানার উপরে রবিনের কাপড় রাখা আছে। আরে এখন তো স্নান করতে ঢুকেছে, ওর প্যান্টের পকেটে কত পয়সা আছে দেখি। বাহ, এখানে তো 3000 টাকা আছে, আমি 1000 টাকা নিয়ে সরিয়ে রাখি, তাহলে ও বুঝতেও পারবে না। এই বলে জ্যোতি রবিনের প্যান্ট থেকে 1000 টাকা নিয়ে নেয়। অফিস যাওয়ার আগে রবিন জ্যোতিকে বলে, জ্যোতি, তুমি কি আমার প্যান্টের পকেট থেকে টাকা নিয়েছো? টাকা? আমি কেন প্যান্টের পকেট থেকে টাকা নিতে যাব? আমি কি তোমাকে না বলে কখনো তোমার টাকা নিয়েছি? না মানে আমি অনেকটাই রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কম, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। এমনিতে এই রুমের ভিতরে কেউ আসে না। তুমি কি টাকা গুনে রেখেছিলে? এখন কত টাকা আছে? না, আমি টাকা গুনে রাখিনি, কত ছিল তাও মনে নেই। ব্যাস, তাহলে আর কিসের চিন্তা? চিন্তা নেই মানে? আরে বাবা, আমি বলতে চাইছি যে তুমি হয়তো টাকাটা নিয়ে কোথাও খরচ করেছো, এখন মনে করতে পারছো না। আচ্ছা, এখন ওইসব নিয়ে মাথা ঘামিও না তো। যাও, তোমার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি যাও, আবার না হলে বস বকাঝকা করবে। হ্যাঁ, আমি যাই। পরের দিন জ্যোতি রবিনের কাছে গিয়ে বলে, এই শোনো না, কালকে রিয়ার জন্মদিন, ওর জন্য একটা ভালো গিফট কিনবো, আমায় 1010 টাকা দাও। তোমার মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? পিয়ার জন্মদিনে তুমি 10,000 টাকার কি দেবে? ওকে কি তুমি গোল্ডের জিনিস গিফট করতে চাইছো নাকি? 1000 টাকা নাও আর একটা জামা কিনে দাও। এমন সময় রিয়া ঘরের ভেতরে প্রবেশ করে। জিজু, আমি তোমার একমাত্র শালী, আর আমার বার্থডেতে তুমি এত কিপটেমি করবে? দিদি টাকা চাইছে আর তুমি তো দিতেই চাইছো না। দিস ইজ নট ফেয়ার। আমার ফ্রেন্ডের জিজুরা তাদেরকে কত কি গিফট করে, ডায়মন্ড নেকলেস, ডায়মন্ড ইয়াররিং, আর তুমি সোনা দিতেও কিপটেমো করছো। আরে বাবা, আমি তো তোমার দিদির সঙ্গে মজা করছিলাম। তোমার কথা একেবারে ঠিক, তুমি আমার একমাত্র শালী, তোমাকে তো গিফট দেবই। এই নাও জ্যোতি, 10,000 টাকা। জিজু, 10,000 টাকায় কি সোনার কোনো জিনিস হয় নাকি? অন্তত 25,000 টাকা তো লাগবেই। 25,000 টাকার কথা শুনে রবিনের চক্ষু চড়ক গাছ। সে আমতা আমতা করে বলে, 25,000 টাকা? অত টাকা তো আমার কাছে নেই। না না না, নেই বললে চলবে না, তুমি এক্ষুনি দাও। আমি কিছু জানি না, ব্যাস, না হলে আমি এক্ষুনি মাকে ডেকে আনবো, তারপর বাবাকে, তারপর পাশের বাড়ির আন্টিদেরকেও ডেকে আনবো। রবিন এসব কথা শুনে মনে মনে বলে, আমি আচ্ছাই ঝামেলায় পড়েছি তো। শ্বশুরবাড়ি থাকলে যে কি ঝামেলায় পোয়াতে হয় তা আমার থেকে কেউ ভালো জানে না। কি কুক্ষানে যে এই পরিবারে আমি বিয়ে করেছি কেই জানে। কি হলো জিজু, কি চিন্তা করছো এত? আরে না না, কি আর চিন্তা করব, দাঁড়াও। এরপর রবিন কি আর করবে, বাধ্য হয়ে সে টাকাটা বার করে জ্যোতির হাতে দেয় এবং বলে, তোমরা আমাকে এইভাবে শেষ করে দাও, কবে যে আমি এসব থেকে মুক্তি পাবো কেই জানে। জিজু, দিদির কানে কানে কি এমন কথা বলছো শুনি? আরে বাবা, ও কিছু না, বলছিলাম তোমাকে যেন একটা ভালো গিফট কিনে দিই। রবিনের কথা শুনে জ্যোতি হেসে ফেলে। এভাবেই জ্যোতি বিভিন্ন উপায়ে রবিনের কাছ থেকে টাকা আদায় করত। সে কিছু বলতে গেলে রিয়া মাঝে এসে ব্যাপারটাকে আরো ঘেঁটে দিত। এসবের ভয়ে রবিন বেশি কথা না বাড়িয়ে জ্যোতির হাতে টাকা তুলে দিত। মাসখানেক পর জ্যোতি রবিনকে বলে, শোনো না, কালকে আমার বান্ধবীরা সবাই মিলে একটু শপিং মলে যাবে, আমিও যাব। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়েছি। বেড়াতে যাবে, এতে এত জিজ্ঞাসা করার কি আছে? আমি কি কখনো তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে বারণ করেছি? তোমার যেখানে ইচ্ছা ঘুরে আসো, আমার কোনো আপত্তি নেই। আরে বাবা, শুধু ঘুরে আসো বললেই তো হয় না, ঘুরতে গেলে তো টাকা লাগে নাকি? আমি ওই জন্যই জিজ্ঞাসা করছি, তোমার কাছে কোনো পারমিশন চাইছি না, ওকে? তাই তো বলি, এই তো সেদিনে সংসার খরচের জন্য অতগুলো টাকা দিলাম, ওখান থেকে 200-500 টাকা নিয়ে খরচ করো না। সব সময় কি টাকা টাকা করো বলো তো? মানে কি বলছোটা কি? 200-500 টাকা দিয়ে আমি শপিং করতে যাব? তাছাড়া সংসার খরচের টাকা কবে শেষ হয়ে গেছে তার ঠিক নেই। শোনো, তুমি এই মাসে আমাকে সংসার খরচের জন্য আরো এক্সট্রা 3-4 হাজার টাকা দিয়ে রাখবে, কেমন? আচ্ছা, তুমি কি আমাকে ব্যাংক ভাবো না টাকা ছাপানো মেশিন? রোজ রোজ এরকম হুটহাট করে টাকা চাইলে আমি কোথায় পাবো বলো তো? তুমি কোথা থেকে পাবে না পাবে তা আমার জেনে কি লাভ? তোমার দায়িত্ব আমাকে টাকা দেওয়া, আর আমার দায়িত্ব তোমার কাছ থেকে টাকা নেওয়া, ব্যাস, সোজা হিসাব। তোমার সোজা হিসাবে চক্করে গিয়ে আমারই সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। এইভাবে যদি তোমাকে টাকা দিতে থাকলে আমি একদিন ভিখারি হয়ে যাব। আচ্ছা, তোমার কি মনে হয় না যে আমাদের একটা ফিউচার আছে? 2 দিন পর আমাদের যখন সন্তান হবে, তার জন্য তো কিছু সেভিং করে রাখতে হবে। তো তুমি সেভিং
করো না, তোমাকে কে সেভিং করতে বারণ করেছে? তুমি দিনের পর দিন যা ভাবে আমাকে কাঙাল করছো, তাতে করে আমি কতটুকু সেভিং করতে পারছি? এত কথা বলার কি আছে? টাকা দেবে না পরিষ্কার করে বলে দাও। আমি বরং আমার বান্ধবীদেরকে বারণ করে দিই, বলবো আমার স্বামী কিপটে, আমার শপিং করানোর মতো তার কাছে পয়সাই নেই। আরে বাবা, আমি তো তোমাকে যেতে বারণ করছি না। যেতে বারণ করছো না তো কি? এভাবে বললে কেউ যেতে পারে? বিয়ের পর তুমি আমাকে কটা জায়গায় বেড়াতে নিয়ে গেছো শুনি? একটু বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাব তারও উপায় নেই। পরিষ্কার বলে দেবে টাকা নেই। এরকম সংসার করার থেকে না করাই ভালো। এই বলে জ্যোতি কান্নাকাটি শুরু করে। তখন জ্যোতির মা মিঠু দেবী ছুটে এসে বলেন, কি হলো? আমার মেয়ে এভাবে কাঁদছে কেন? মা জ্যোতি, কি হয়েছে তোর? আমায় বল, জামাই কিছু বলেছে নাকি? কপাল খারাপ হলে যা হয় মা। তোমরা কি দেখে এরকম ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলে কে জানে। আমি যে একটু নিজের মতো করে ঘুরে বেড়াবো তারও স্বাধীনতা আমার কাছে নেই। আমি কি পেয়েছি বলো তো? আমার ভাগ্যটা কেন যে এরকম হলো কে জানে। জামাই, আবার তুমি কি বলেছো আবার মেয়েটাকে? ও এভাবে কাঁদছে কেন? বিশ্বাস করো মা, আমি ওকে কিচ্ছুই বলিনি। শুধু শুধু যদি ও কাঁদে, আমার কিছু করার আছে? আমার মেয়েকে আমি ভালো করে চিনি। ও শুধু শুধু কাঁদার মেয়ে নয়। কি হয়েছে বলতো আমাকে? এরপর কাঁদতে কাঁদতে জ্যোতি সমস্ত কথা বলে। মিঠু দেবী বলেন, সামান্য কটা টাকার জন্য তুমি আমার ফুলের মতো মেয়েটাকে কাঁদালে। সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটা তোমার চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। আর তুমি তুমি শুধু টাকা আর টাকা। তুমি টাকা রোজগার করছো কার জন্য শুনি? যদি নিজের বউকেই 2 টাকা দিয়ে খুশি করতে না পারো, তাহলে এই টাকা রোজগার করে লাভটা কি? এই কথার মাঝেই রিয়া এসে উপস্থিত হয় আর বলে, মা একদম ঠিক বলেছে। জানো মা, জিজু তো দিদিকে সবসময় টাকা দিয়ে কথা শোনায়। মা, তুমি কিন্তু আমার জন্য এরকম ছেলে দেখবে না মা। আমি চাই আমার হাজবেন্ড যেন আমার পিছনে মন খুলে টাকা খরচ করে। এরকম কিপটে মানুষের সঙ্গে সংসার করা সত্যি অনেক কষ্টকর। শাশুড়ি এবং ছোট শালীর এরকম কথার খোঁচা রবিনের খুব খারাপ লাগে। এরপর সে মানিব্যাগ থেকে টাকা বের করে জ্যোতির হাতে দিয়ে দেয়। 5,000 টাকা আছে, যা ইচ্ছা তাই কিনে নেবে। এ মাসে এতটুকুই ছিল। আমাকে মনে হচ্ছে বন্ধুদের কাছ থেকে ধার করে বাকি দিনগুলো চালাতে হবে। থাক, তোমার টাকা আর লাগবে না। এত কথা শোনানোর পর 5,000 টাকা দিয়েছো, তার উপরে আবার এইসব কথা বলছো? এরকম করলে কি মানুষ টাকা নিতে পারে? আরে বাবা, আমার ভুল হয়েছে। আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি। এবার থেকে তোমরা যখন যা টাকা চাইবে, আমি কাউকে কোনো প্রশ্ন না করে তোমাদেরকে টাকা দিয়ে দেবো। এবারে আমাকে দয়া করে ছেড়ে দাও। দিনের পর দিন রবিনের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার কাছে সারা মাস খরচ করার পরও একটাও টাকা বাঁচতো না। বিয়ের আগে সে বেঁচে যাওয়া টাকা নিয়ে একটু নিজের মতো মতো করে খরচ করত, কিন্তু এখন সেই উপায় আর নেই। একদিন অফিসে রবিন মনমরা হয়ে বসেছিল। তখন তার বন্ধু শ্রীকান্ত বলে, রবিন, কি ব্যাপার? তুই এখানে এভাবে বসে আছিস? চল, সবাই কত গল্প করছে। ওদিকে আবার বিদিশা সবার জন্য পকোড়াও নিয়ে এসেছে। লাঞ্চ টাইমে কেউ একা একা বসে থাকে? আমার খেতে ভালো লাগছে না রে শ্রীকান্ত, তোরা খেয়ে নে। কয়েকদিন ধরে দেখছি তুই খুব আপসেট হয়ে আছিস। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারিস, সমাধান করে দিতে পারলেও কোনো একটা সলিউশন দিয়ে দেবো। কি আর বলবো, বিয়ের পর থেকে আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে। আগে যদি জানতাম যে ঘর জামাই হয়ে থাকলে এই যন্ত্রণা সহ্য করতে হবে, তাহলে আমি কখনোই এই বিয়ে করতাম না। এভাবেই রবিন ধীরে ধীরে তার সমস্ত কথা শ্রীকান্তের কাছে বলে। সবকিছু শুনে শ্রীকান্ত বলে, তুই আমার একটা কথা শোন, এ মাসে ট্রান্সফারের অর্ডার এসেছে। তোর নামটা এবারে জমা দিয়ে দে। তোর যদি এখান থেকে ট্রান্সফার হয়ে যায়, তাহলে তুই তোর ওয়াইফকে নিয়ে সেখানে সেটেল হয়ে যাবি। সেখানে তোর শ্বশুরবাড়ি কারোর কোনো ঝামেলা পোয়াতেও হবে না। আর ওরা না থাকলে তোর ওয়াইফেও অত বাড়াবাড়ি করতেও পারবে না। আইডিয়াটা তো বেশ ভালো দিয়েছিস। একবার এরকম করে দেখলেই হয়। দাঁড়া, আমি আগে আমার নামটা দিয়ে আসি, তারপর তোদের সঙ্গে টিফিন খাবো। এরপর রবিন গিয়ে ট্রান্সফার অর্ডারে নিজের নাম জমা দিয়ে আসে। 1 সপ্তাহের মধ্যে রবিনের নামে ট্রান্সফার কনফার্ম হয়ে যায়। তাদেরকে অন্য শহরে যেতে হবে। রবিন সে কথা গিয়ে বাড়িতে বলে। রবিনের ট্রান্সফারের কথা শুনে জ্যোতি এবং তার পরিবারের সবার মন খারাপ হয়ে যায়। এভাবে বাবা মাকে ছেড়ে, বোনকে ছেড়ে আমি কখনোই থাকিনি। আমার যেন কেমন কেমন লাগছে। কি করব বলো? আমি অনেক চেষ্টা করলাম যাতে ট্রান্সফারটা না হয়, কিন্তু বস শুনতেই রাজি হলো না। আমি যদি ট্রান্সফারটা না নিই, তাহলে হয়তো আমার চাকরিটাও চলে যেতে পারে। না না, ট্রান্সফার নেবে না কেন? ঠিক আছে, আমি মানিয়ে নিচ্ছি। চলে যাব আমরা। নিজেদের ভবিষ্যতের জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতেই হয়। আমি তাই করব। তারা চলে যাওয়ার দিনে মিঠু দেবী বলেন, বাবা, মেয়েটার খেয়াল রেখো। একটু পাগল আমার মেয়ে, কিন্তু অলক্ষী নয়। ওকে বুঝতে তোমার একটু সময় লাগবে। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের মেয়েকে ভালোভাবে রাখবো। আপনারা এখানে ভালোভাবে থাকবেন।
জিজু, দিদিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু একদম এরকম করবেন না যেন। দিদি যা চায় দিদিকে দিয়ে দেবেন। হ্যাঁ বাবা হ্যাঁ, তোমার দিদিকে আমি সবকিছু দিয়ে দেব, না হলে তো তুমি আছো। একদম ঠিক। যদি এরকম কিছু সমস্যা হয় তাহলে আমি পৌঁছে যাব। আশা করছি আর কোনো সমস্যা হবে না। এরপর শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে রবিন জ্যোতিকে নিয়ে চলে যায়। নতুন শহরে গিয়ে রবিন যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার বেশ ভালোই লাগছিল। শ্বশুরবাড়ির কারোর কোনো দখলদারি নেই, তার একটু নিজেকে স্বাধীন বলে মনে হচ্ছিল। এভাবেই বেশ কিছুদিন কাটে, কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনা হয়। রাস্তা পার করতে গিয়ে রবিনের একটি ট্যাক্সির সঙ্গে ধাক্কা লেগে যায় এবং তার পায়ে আঘাত লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার জানান যে অ্যাক্সিডেন্টের জন্য তার পায়ের অপারেশন করতে হবে। এরপর অপারেশন হয় এবং তারপরও রবিনের পা আগের মতো ঠিক হয় না। সে আর ভালোভাবে দাঁড়াতে পারে না। এই খবর শুনে শ্বশুরবাড়ির সবাই সেখানে ছুটে আসে। মা দেখো না, আমাদের সাথে কি হয়ে গেল। তোমার জামাইয়ের কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো। এবার কি হবে মা? এভাবে ভেঙে পড়তে নেই মা। তোকে আমি এত দুর্বল ভাবে তো মানুষ করিনি। এইসব পরিস্থিতি একটু ভালোভাবে সামলে নিতে হয়। মনে সাহস আনো, সবকিছু ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ সেখানে থাকার পর মিঠু দেবী জামাই মেয়ে সবাইকে নিয়ে বাড়ি ফিরে আসেন। রবিনের আর চাকরি করার মতো সামর্থ্য ছিল না। সে বলে, জ্যোতি, আমি বোধহয় আর চাকরি করতে পারবো না। এরপর থেকে আমি কিভাবে সংসার চালাবো? এর থেকে আমি অ্যাক্সিডেন্টে মারা গেলেই ভালো হতো। তুমি এভাবে বলছো কেন? একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা জিজু, মানুষ চাকরি বাকরি না করলে কি আর সংসার চালাতে পারে না? আপনি আপনার সমস্যাটাকে এত বড় করে দেখছেন কেন? তোমাদের কাউকে কিচ্ছু চিন্তা করতে হবে না। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। উনি রোডের ধারে একটা বড় দোকান দেখেছেন। ভাবছি একটা ওষুধের দোকান করে দিলে হয়। রোডের ধারে দোকান দেখেছেন? ওষুধের দোকান করতে তো অনেক টাকা খরচ হবে। অপারেশনের সময় আমার অ্যাকাউন্টে যা ছিল সব শেষ হয়ে গেছে। আমার কাছে আর কোনো সেভিং নেই। আমি কিভাবে ব্যবসা করব? আর খালি হাতে আমাকে কেউ লোনও দেবে না। এসব চিন্তা তোমাদেরকে করতে বারণ করলাম তো। জিজু, আপনি নিশ্চিন্তে থাকুন। বাবা মা সব সামলে নেবে, আর বাকি যেটা থাকবে সেটা দিদি সামলে নেবে। কি বলিস দিদি? রিয়ার কথা রবিন কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর জ্যোতি তার ঘর থেকে বের হয় এবং রবিনের হাতে একটা টাকার ব্যাগ দিয়ে বলে, দোকানের পুরো দায়িত্বটা বাবা নিয়েছে, আর মায়ের কাছে যা গয়না ছিল সেটা বিক্রি করে মা তোমার দোকানটাকে সাজিয়ে দেবে। এখানে আমার কাছে 3 লাখ টাকা আছে, এটাকে সাইড সাপোর্ট হিসাবে রাখো। এসব কথা শুনে রবিন একেবারে থমকে গিয়েছিল। এতদিন ধরে যে শ্বশুরবাড়িটাকে সে এত খারাপ ভাবতো, আজ তারাই তার বিপদে নিজেদের সর্বস্ব দিয়ে তার পাশে দাঁড়িয়েছে। মা বাবা নিজেদের সমস্ত সেভিং আমার নামে করে দিচ্ছে। তাদের একটা মেয়ে আছে, সে কথাও তো ভাবতে হবে। আমাদের মেয়ের জন্য আমরা আলাদা করে রেখেছি। তুমি আর একদম এইসব নিয়ে চিন্তা ভাবনা করো না। আজ তোমার নিজের বাবা মা হলে তোমার পাশে এভাবেই দাঁড়াতো। তাই আমরা এমন কিছু করিনি যাতে তোমাকে এত চিন্তা করতে হবে। সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার কাছে অতগুলো টাকা এলো কি করে? রবিনের কথা শুনে মিঠু দেবী, রিয়া এবং জ্যোতি সবাই মিলে হেসে ফেলে। আমি তোমার কাছ থেকে সবসময় এত টাকা নিয়ে কি করতাম জানো? আমার একটা ছোট্ট ব্যাংক আছে, সেই ব্যাংকে আমি টাকা জমা করতাম। ছোটবেলা থেকেই টাকা জমানোর আমার খুব নেশা। বাবার কাছ থেকে ঠিক এইভাবে টাকা নিয়ে নিয়ে জমিয়ে শেষে সেই টাকা বাবাকে তুলে দিতাম। সেই অভ্যাস আমার আজও রয়ে গেছে। এভাবেই রবিনের ভুল ভাঙে। আসলে জ্যোতি তার ঘরে একটি ছোট বাক্সের মধ্যে সমস্ত টাকা জমিয়ে রাখতো এবং সেই বাক্সটাকে সে নিজের ব্যাংক বলতো। এরপর রবিন ওষুধ দোকান উদ্বোধন করে এবং দেখতে দেখতে তার ব্যবসা বেশ ভালোভাবেই চলতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বিকালবেলার সময় ছিল। প্রতিদিনের মতো সেদিনও নীলাঞ্জনা ঘুম থেকে উঠে তার ফোনে চোখ রাখে, কিন্তু দীপিকার বেশ কয়েকটি মিসকল দেখে সে চমকে ওঠে। ও তখন সে মনে মনে ভাবে, ইস, আজ মনে হয় দীপিকা আমায় খেয়েই ফেলবে। আমি ফোনটাও ভাইব্রেশন মোডে রেখেছিলাম। এখন আমার কি হবে কি জানি। নীলাঞ্জনা ফোন হাতে নিয়ে মনে মনে এসব চিন্তা ভাবনাই করছিল। ঠিক তখনই তার ফোনে আবারও দীপিকার কল আসে। নীলাঞ্জনা কলটি রিসিভ করলে, হ্যালো, এই তোর কি হয়েছে বলতো? তোকে কতবার কল করেছি, ফোন দেখেছিস নাকি তুই যাবি না বলেই এরকম করছিস? না রে বোন, এরকম বলিস না। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই তোর কল এসেছে বুঝতে পারিনি। তোকে বুঝতেও হবে না, তুই যা করলি আমার তো মনে হয় আজও আমরা লাইন পাবো না।
তাড়াতাড়ি বের হ, আমি তোদের বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি। উফ, এই মেয়েটা না পুরো পকোড়া পাগল হয়ে গেছে। শম্ভুকে কি জাদু করেছে কি জানি, কাল থেকে আমায় জ্বালিয়ে মারছে। কি হলো, ফোন ধরে চুপ করে আছিস যে? যাওয়ার ইচ্ছা নেই নাকি? তাহলে আগেই বলতে পারতিস, আমি এত ঘুরে তোদের এদিকে আসতাম না। আরে না না, আমি সে কথা বলিনি, আসলে এখনই ঘুম থেকে উঠেছি তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এখন তো সবেমাত্র 4টে বাজে, শম্ভু হয়তো এখনো পকোড়ার দোকানই খোলেনি। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি, তুই এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বের হ। এটা ছিল সাগরদিঘি গ্রামের ঘটনা, যেখানে নীলাঞ্জনা ও দীপিকা একই গ্রামের বাসিন্দা ছিল। একই জায়গায় বাস করার পাশাপাশি তারা একে অপরের খুব ভালো বন্ধুও ছিল। বন্ধু হওয়ার ফলে তারা একই সঙ্গে ঘোরাবেড়া করত। সেই সূত্রে আজ তাদের শম্ভুদার পকোড়ার দোকানে গিয়ে পকোড়া খাওয়ার কথা হয়েছিল। শম্ভুদার পকোড়া খুবই বিখ্যাত ও নামকরা ছিল। দূর দূরান্তর থেকে তার দোকানে লোক পকোড়া খেতে আসতো। সেজন্যই তাই তার দোকানে সারাদিন খরিদ্দারের একটা লম্বা লাইন লেগে থাকতো। এমনকি কেউ কেউ তো দোকান খোলার আগেই সেখানে এসে লাইন দিয়ে বসে থাকতো। এগুলো দীপিকা ভালোভাবেই জানতো, আর তাই সে আজ দোকান খোলার আগেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর তারা যখন রাস্তায় হাঁটছিল, তখন নীলাঞ্জনা তাকে বলে, এই তুই একটু আস্তে হাঁট না, আমি এত জোরে জোরে হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা লাগছে। এখন ব্যথা লাগছে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিস? যখন মজা করে পকোড়া খাবি তখন তো আনন্দ লাগবে, তখন তো কিছু বলবি না। তুই একটু চুপ কর, তুই এমন বলছিস যেন শম্ভুদার পকোড়া খেলে আমার ভাগ্য ফিরে যাবে। হ্যাঁ শুনেছি পকোড়া ভালো হয়, কিন্তু তার মানে এই নয় যে পকোড়ার জন্য প্রাণ বিসর্জন দিয়ে দেব। আরে প্রাণ বিসর্জন নয়, আমার মতো প্রাণ ফিরে পাবি। তাহলে শোন, সেদিন সোনিয়ার বার্থডে পার্টিতে গিয়ে আমার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার মা তো আমার উপরে তেলে বেগুনে হয়েছিল। সে কি বলিস রে, তোর মা তো একটা হিটলার, রেগে গেলে তো তোকে উদ্ধার করে দেয়। আরে হ্যাঁ, সে কথাই তো বলছি। মা যখন আমায় মারতে আসছিল, তখন আমি বুদ্ধি করে মাকে শম্ভুদার পকোড়া খেতে দিই। ব্যাস, আর কি, পকোড়া খেয়ে মায়ের মাথা একেবারেই ঠান্ডা। এখন আমায় মা প্রতিদিন পকোড়া নিয়ে যাওয়ার কথা বলে, আর দেরি হলেও কিছু বলে না। শম্ভুদার পকোড়ার দোকান খুব একটা দূরে ছিল না, তাই তারা এভাবেই হাসি মজা করতে করতে দোকানে পৌঁছে যায়। দোকানে গিয়ে তারা দেখে সেখানে আগে থেকেই লোকজনেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। তখন দীপিকা বলে, দেখলি তো, তোকে আগে থেকেই বললাম দেরি করিস না, তাহলে আজও আমরা পকোড়ার লাইন পাবো না। সে তো ঠিক আছে, কিন্তু এই লোকগুলোকে এরকম রেগে থাকতে দেখা যাচ্ছে কেন? আর ওদের হাতে লাঠি পাথর এসব কেন? হ্যাঁ সেটাই তো কথা, আমিও সেটাই ভাবছি। শম্ভুদার দোকানে এরকম তো কোনোদিনই হয় না, আজ হঠাৎ করে এরকম হচ্ছে কেন? চল গিয়ে দেখে আসি। এই বলে তারা দুজনে ভিড়ের দিকে এগিয়ে যেতে থাকে, এবং তখন তারা লোকগুলির রাগান্বিত আলোচনার কথাবার্তা শুনতে পায়। এই তোরা এই ঠক জোচ্চর শম্ভুকে একেবারেই ছাড়বি না। এ এতদিন আমাদেরকে ঠকিয়ে এসেছে, আমাদের বিশ্বাস নষ্ট করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, এই বেহায়া নির্লজ্জ দোকানদারকে আজ উচিত শিক্ষা দিয়েই যাব। এ কি ভেবেছে আমরা বোকা নাকি যে এর চালাকি আমরা কখনোই বুঝতে পারবো না? এই মারো মারো, এই বেহায়া লোককে একেবারেই ছেড়ো না, মারো বলছি। এই বলে সকলে মিলে শম্ভুকে মারধর করতে থাকে। তখন নিজেকে বাঁচাতে শম্ভু বলে, না না, তোমরা আমায় মেরো না, আমায় মেরো না, আমি ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমি আর কখনোই এরকম করব না। শম্ভু নিজেকে বাঁচাতে এভাবেই কান্নাকাটি করতে থাকে, কিন্তু সেদিন কেউই তার কথায় কোনো গুরুত্ব দেয় না এবং তাকে আরও মারধর করতে থাকে। মার খেয়ে শম্ভু মাটিতে পড়ে যায় ও তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এগুলো দেখে শম্ভুর স্ত্রী অনুরাধা আর দাঁড়িয়ে থাকতে পারে না। তখন সে সকলকে থামিয়ে দিয়ে আসল ঘটনা বলতে থাকে। কয়েকদিন আগের কথা, একদিন শম্ভু ও তার স্ত্রী দুজনে মিলে সকাল সকালে এসে দোকান খুলেছিল। ঠিক তখনই অনুরাধা লক্ষ্য করে যে তেলের কড়াইয়ের মধ্যে একটি আরশোলা পড়ে আছে। তখন, এই যে শুনছো, এখানে তেলের মধ্যে একটা আরশোলা পড়ে আছে, এখন কি করব কি জানি। তুমি এক কাজ করো, তেলের উপর থেকে আরশোলাটাকে তুলে ফেলে দাও। কিন্তু এটা করা তো ঠিক হবে না, এরকম দূষিত তেলে পকোড়া ভেজে বিক্রি করলে লোকের ক্ষতি হতে পারে। সে নিয়ে তোমায় অত কিছু ভাবতে হবে না, বুঝেছো? এরকম ঘটনা আমার সঙ্গে বহুবার ঘটে গেছে।
এর আগে তো ইঁদুর পড়েছিল, আর সেটা আমি না ফেলে পকোড়া বানিয়ে বিক্রি করে দিয়েছিলাম, বুঝেছো? ওসব বাদ দাও, আমি যেটা বলছি তুমি সেটাই করো। ওর কথা শুনে আমি সেদিন আরশোলাটিকে তেল থেকে তুলে ফেলে দিই। আমি ভেবেছিলাম ও হয়তো পরে শুধরে যাবে, কিন্তু আবারও একদিন যখন আমি দেখি। ওফ, এই প্রাণীগুলোকে আমার তেলের মধ্যে এসে মরতে মন যায়। পৃথিবীতে এত কিছু আছে, রেল, ট্রেন, বাস, সেখানে গিয়ে মর, তা নয় টিকটিকিগুলো আমার তেলেই এসে মরবে। আসলে শম্ভুর দোকানে ভালো বিক্রি হওয়ায় দিনের পর দিন সে খুব লোভী হয়ে উঠছিল, তাই সে কোনো মতেই তেলগুলোকে ফেলতে চাইছিল না এবং বিষাক্ত তেলে ভাজা পকোড়াই সকলকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা দেখে অনুরাধা তাকে বলে, আরে আরে, এ তুমি কি করছো? ওই বিষাক্ত টিকটিকি পড়া তেল খেলে তো লোকের ক্ষতি হতে পারে। আজ তুমি এটাকে ফেলে দাও প্লিজ। দেখো, ঈশ্বরের কৃপায় আমাদের বিক্রি তো ভালোই হয়, তাহলে এরকম করার কি প্রয়োজন? কি, তেল ফেলে দিতে হবে? তুমি পাগল হয়ে গেছো নাকি? 1 লিটার তেলের দাম কত জানো? তুমি আমার বউ নাকি আমার শত্রু বলো তো? এই সমস্ত তেলগুলি ফেললে আমাদের কত লস হবে তুমি জানো? তুমি ভুলে গিয়েছো নাকি যে তুমি মা হতে চলেছো আর আমি বাবা? না, ভুলিনি, কিন্তু কারোর ক্ষতি করে কখনোই সুখী হওয়া যায় না। আমি বলছি শোনো, আজ দয়া করে তুমি এটা ফেলে দাও। না, আমি ফেলবো না, ফেলবো না, ফেলবো না। এই টিকটিকিওয়ালা তেলই সকলকে খাওয়াবো, দেখি কার কি হয়। আর শোনো, এগুলো আমি আমাদের বাচ্চাদের জন্য করছি। এভাবেই সেদিন শম্ভু তার জেদ বজায় রাখে ও সে ওই বিষাক্ত তেল দিয়েই পকোড়া ভেজে বিক্রি করতে থাকে, যেটা খেয়ে পরের দিনই সকলের পেটের সমস্যা হয় ও তারা ডাক্তারখানায় গেলে ডাক্তার তাদেরকে দূষিত তেলের কথাই জানায়। এটা শুনে প্রথমে শম্ভু বিশ্বাস করেনি, কিন্তু আজ তারা প্রমাণ সমেত এসেছিল। আমি জানি তোমরা সবাই ঠিক বলছো, এটা করে ও অনেক বড় ভুল করেছে। দয়া করে তোমরা ওকে ক্ষমা করে দাও। এখন ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর আমার গর্ভের সন্তান খেতে না পেয়ে মারা যাব। একটি স্ত্রী হিসাবে না শুনলেও দয়া করে তোমরা একটি মায়ের অনুরোধ শোনো। অনুরাধা ঠিকই বলছিল, সে সত্যি সত্যিই গর্ভবতী ছিল। তাকে দেখে এবং তার অনুরোধ শুনে সকলেই শান্ত হয়ে যায় ও তারা সেখান থেকে যে যার বাড়িতে চলে যায়। এরপর অনুরাধা তাকে হসপিটালে নিয়ে যায় এবং চিকিৎসার ফলে কয়েকদিনের মধ্যেই শম্ভু সুস্থ হয়ে ওঠে। এতদিন পর শম্ভু তার উচিত শিক্ষা পেয়েছিল এবং সে বুঝেছিল যে লোককে ঠকানো যায়, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। এখন অনুরাধা শম্ভুকে নিয়েই পকোড়া বিক্রি করত, কিন্তু তারা এখন ব্যবসার প্রতি অনেক দায়িত্বশীল ও সচেতন ছিল। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।